মাথায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্ট ওসমান হাদি ঢাকা মেডিকেল থেকে নেওয়া হলো এভার কেয়ারে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা, অবিলম্বে বিচার চান সহযোদ্ধা সমর্থকরা। হাদির উপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। অপরাধীদের শাস্তি দাবি জামায়াতের। সরকারের বিরুদ্ধে জননিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপির। হাদির উপর হামলা করে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখিয়েছে পরাজিত শক্তি। জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা, ঝড় তুফান এলেও ভোট বানচাল করতে পারবে না কেউ। তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর, অংশ নেবেন ভোটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে যাবে গণতন্ত্র উত্তরণের বাধা, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। এবং দেশে ঢুকছে নিত্য নতুন মাদক, প্রথমবার ভয়ঙ্কর এমডিএমবির বড় চালান জব্দ। স্নায়ুতন্ত্রকে বিপর্যস্ত করতে সক্ষম ফেসবুকে গোপন গ্রুপে বিক্রি 4 কারবারি গ্রেফতার। প্রবাসী সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঢাকা 8 আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে এভার কেয়ারে। খুব কাছ থেকে হাদির মাথায় পরপর 2টি গুলি করা হয়। ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবেই ওসমান হাদির উপর হামলা করা হয় বলে দাবি সহযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ছুটির দিনে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ওসমান। সিসিটিভির ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটর সাইকেল পিছু নেয় হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছু নেয় মোটর সাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটর সাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসেন স্থানীয় মানুষ। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। বাইকে 2 জন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে, রানিংয়ে গুলি করে বাইক চলে গেল। ঘটনার পরপরই উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে কে বা কারা তারা গুলি করেছে। হামলার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন হাদির সহযোদ্ধা ও কর্মী সমর্থকরা। জানান কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত বিচার দাবি তাদের। হাদিবের জন্য ওয়েট করতেছি, এই মুহূর্তে কল আসে এক দেশের কুলাঙ্গার আমার হাদিবের গুলি করছে। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, পুরো তরুণ সমাজ আক্রান্ত হওয়া। ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা 1000 শরীফ ওসমান হাদি হয়ে উঠব। হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে। হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? মাথায় গুলিবিদ্ধ হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক। বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে আশঙ্কাজনক, উনি লাইফ সাপোর্টে আছেন। এদিকে রাত 7:45টার দিকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল যে ওনাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাব, কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে তার ভাই ওনারা চাচ্ছেন যে এভার কেয়ারে, আমরা এভার কেয়ারে ওখানে যথাযথ ব্যবস্থাপনা তাদের সাথে যোগাযোগ করে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে শনিবার দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘোষণা করছি আগামীকাল 12টায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সবশেষ জানতে
সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল শুক্রবার অর্থাৎ দুপুর 2:30টার দিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি রিকশায় চড়ে যাচ্ছিলেন এবং এমত অবস্থায় একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাকে রিকশা চলমান অবস্থায় তাকে গুলি করেন এবং আমরা জেনেছি যে মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে তার অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। গুলি করার পর তৎক্ষণাৎ কিন্তু সেখানে স্থানীয় মানুষের সমাগম হয় এবং তার যারা নেতা এবং কর্মী সমর্থক যারা ছিলেন তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির একটি মাথায় অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তীতে সেখানকার নিউরো সার্জন বিভাগের যে প্রধান ডাক্তার জাহিদ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে তার অবস্থা বেশ সংকটাপন্ন, তার অস্ত্রোপচার করা হয়েছে এবং মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে এবং মস্তিষ্কের ঠিক মাঝামাঝি জায়গায় তার বন্দুকের গুলি বের হয়ে গেলেও গুলির কিছুটা অংশ কিন্তু ভেতরে থেকে গিয়েছে, কিন্তু সেটি বের করা সম্ভব হয়নি অথবা বের করার আপাতত প্রয়োজনও নেই এমনটি কিন্তু জানিয়েছেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলের যে আরেকটু বেশি উন্নত চিকিৎসার জন্য অর্থাৎ আইসিইউ সুবিধা পাওয়ার জন্য তার পারিবারিক সিদ্ধান্তের জায়গা থেকে একটি সিদ্ধান্ত নিয়ে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার যে হাসপাতাল সেখানে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছেন এবং এখানে আসার পর এখানকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের যারা সাংবাদিক যারা এখানে আছি তাদের সাথে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি এবং সর্বশেষ কোনো তথ্য এখন পর্যন্ত তারা জানায়নি। তবে আমরা এতটুকুন ডাক্তারদের বরাদ দিয়ে জানতে পেরেছি যে তিনি এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে এখানে যারা ইনকিলাব মঞ্চের যারা কর্মী সমর্থক যারা ছিলেন তারা দলের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে তারা এসেছিলেন এবং তারা এই বার্তা দিয়েছেন যে ওসমান হাদির উপরে যে হামলা, এই হামলা মূলত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হামলা এবং এর প্রতিবাদ স্বরূপ তারা আগামীকাল বেলা 12টার দিকে শাহবাগে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং তারা 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে খুনিদের ধরতে কোনো ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা তীব্র আন্দোলনে যাবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। রাব্বি, ওসমান হাদির চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি টার্গেট কিলিংয়ের অংশ হিসেবেই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। বলেছেন এমন হামলার ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। শুক্রবার সন্ধ্যায় জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিলের আগে দলটির নেতারা দাবি করেন টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে এ হামলা। বলেন গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হবে জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা। তাকে হত্যা চেষ্টা গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আঘাত ছাড়া অন্য কিছু নয়। হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের চক্রান্তে এ ধরনের হামলা করেছে। দাবি ওঠে হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার। দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। ধানমন্ডি এলাকায় প্রতিবাদ মিছিল করেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি হাদির ওপর হামলার বিচার দাবি করেন। একই দাবিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বেশ কটি সংগঠন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি দল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট, নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে। অপরাধীদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তফসিল ঘোষণার পর দিনই
এমন হামলার ঘটনা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। হামলার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের বিচার দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সোহেল। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় ঘৃণা প্রকাশ করে বলেন, দেশে যেন নির্বাচন না হয় ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি দল উঠে পড়ে লেগেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনার বিচারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন। 13 ডিসেম্বরে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে, তারা এই বিক্ষোভ মিছিল করবে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিলের পরদিনই একজন স্বতন্ত্র প্রার্থীকে হত্যা চেষ্টা মূলত নির্বাচন বানচালের অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গেলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে বসে থাকবে না বিএনপি। উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। এর আগে ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক বিবৃতিতে বিএনপি দাবি করে, এ ঘটনা নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনা এবং নীল নকশার অংশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার নিন্দা ও অপরাধীদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সরব রাজনৈতিক দলগুলো। এই হামলা নির্বাচনী পরিবেশের জন্য অশনি সংকেত মন্তব্য করে হাদির সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়ে 24 ঘন্টার মধ্যে ঘাতকদের গ্রেফতারের দাবি জানান এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু। এ ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর হামলা করে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখিয়েছে পরাজিত শক্তি। শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, এই হামলা গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। ঝড় তুফান এলেও নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলার মাধ্যমে নির্বাচন ও গণভোট বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। যত ঝড় তুফানি আসুক না কেন নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিতে কয়েকদিনের মধ্যে বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে জোরদার করা হবে অভিযান। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে শীঘ্রই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলে সর্বোচ্চ সহযোগিতা ও তার চিকিৎসার সব ব্যয় বহনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। রাজধানী বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুক্রবার রাত 8:45টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী ছিল কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা আছে তা কেটে যাবে। তিনি অংশ নেবেন আগামী নির্বাচনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা গুঞ্জন শঙ্কা কাটিয়ে এবার দেশে ফিরছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিলের পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন এমন ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে তার দেশে ফেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। জানান, আগামী 25শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে তা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন, এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন
যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফিরতে পারেননি তিনি। 17 বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয় বিএনপির এই শীর্ষ নেতাকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারাক্রান্ত হলেও কেউ কেউ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটি দল তাদের কুকীর্তি নিয়ে নিশ্চুপ বলে মন্তব্য তাদের। ধর্মীয় কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে অভিযুক্ত করে বিএনপি নেতারা বলেন, আবেগ নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আগাতে চায় বিএনপি। স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনরায়ে ক্ষমতায় গেলে দেশকে কিভাবে গড়ে তোলা হবে সেই পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচি বিএনপির। 6ষ্ঠ দিনে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দেন বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, নির্বাচনী আবেগ নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আগাতে চায় বিএনপি। আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটি দল তাদের কুকীর্তি নিয়ে নিশ্চুপ বলেও মন্তব্য করেন তিনি। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি, এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আবেগী ধর্মীয় মিক্সার মিশ্রিত বডিকা নিয়ে আমরা নির্বাচনে যাব না, আমরা যাব সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিরূপ পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে কি করে লড়াই করতে হয় যেটি শিখিয়েছেন, অনমনীয় মনোভাব এবং আপোষহীন মাত্রা যিনি রাজনীতিতে সংযোজন করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া হঠাৎ অসুস্থ হননি, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়ার আশা প্রকাশ করেন। আজকে হঠাৎ করে তিনি হাসপাতালে আছেন, এটা ঠিক না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাকে রক্ষা করা যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। তাকে যদি সুস্থতায় ফিরিয়ে আনা যায়, বাংলাদেশ সুস্থতায় ফিরে আসবে। নির্বাচন কমিশন যদি তার দায়িত্বটা ঠিকমতো পালন করে আর ডক্টর ইউনূস সাহেব যদি ফেয়ার থাকে, তাহলে নির্বাচন নিরপেক্ষ না হওয়ার কোনো কারণ নাই। সবাই সব কিছুতেই শুধু বিএনপিকে খুঁজে, বিএনপি এই করছে, বিএনপি এই করবে। বিএনপি শুধু গণতন্ত্রটাকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই করছে। ধর্মীয় কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী নবীন দল। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে কয়েক দফা বিতর্কিত নির্বাচনের পর এবার একই সঙ্গে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ তাদের। হাসান ওয়ালির রিপোর্ট। সব শঙ্কার অবসান ঘটিয়ে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। 12 ফেব্রুয়ারি ভোটাররা শুধু পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্তের রূপরেখা জুলাই সনদ নিয়েও দেবেন মতামত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিএসির নির্বাচন এবং গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সব মহল। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে হতে যাচ্ছে গণভোট। রাজনৈতিক দলগুলোর নানা মতের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির মতে, সিএসির ভাষণে গণভোট সম্পর্কিত আলোচনা কম ছিল, ফলে একই দিনে দুই নির্বাচনের ঘোষণা সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠিত নাও হতে পারে। দুইটা নির্বাচন হচ্ছে, উনি গণভোট বলেছে, কিন্তু জাস্ট মনে হয়েছে যে বলেছে, কিন্তু দুটাই তো বড় নির্বাচন। গণভোটটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু আনলে ভালো, ভোটারদের আস্থার জায়গাটা, এই জায়গাটা উনি আরও কিছু বাক্য ব্যবহার করতে পারত। আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি করা, এই জায়গাগুলো যদি একটা আর কিছু কিছু করে কয়েকটা সেন্টেন্স উনি আনতে পারতেন, তাহলে ভোটাররা আশ্বস্ত হতো। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমানের মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে আওয়ামী আমলে বেশ কিছু বিতর্কিত নির্বাচন হয়, এবার ইসির চ্যালেঞ্জও বেশি। নির্বাচনকে কেন্দ্র করে যে আশঙ্কা, সেই আশঙ্কাটা
আমরা মনে করি যে আজকের এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনেকাংশেই কেটে গেল। 3টা বিতর্কিত নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। চ্যালেঞ্জের জায়গা কিন্তু আমাদের অনেক, যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে সদিচ্ছা থাকে, তাদের সহযোগিতায় যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির। তবে শুধু নির্বাচন কমিশন বা সরকার নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার উপর জোর দিচ্ছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান। আইন ব্যত্যয় করলে যেমন হেভিওয়েটের জন্য যে ব্যবস্থা, বা যিনি হেভিওয়েট না তার জন্য সেই ব্যবস্থা, এটা টাইম টু টাইম অফিসিয়াল কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে এবং মাঠের সাথে খোঁজ নেয় কী বসতে। এই একটা প্ল্যানিং পরিকল্পনা করা সরকারের দায়িত্ব, ইলেকশন কমিশনের দায়িত্ব থেকে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেকটাই বেশি হবে, কেননা মাঠ পর্যায়ে মানে ভোটারদের সাথে সরাসরি সংযোগটা তৈরি হবে কিন্তু এই মানে রাজনৈতিক দলগুলোর। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলো শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানাজায় ঢল নামে মানুষের। বাড়ির পাশে জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। গভীর নলকূপের গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন এলাকাবাসী। হাসি খুশি আর খুনসুটিতে সারাক্ষণ ব্যস্ত রাখত বুকের মানিক। তাকে হারিয়ে দিশেহারা বাবা মা। 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। সাজিদ চিরনিদ্রায় শায়িত হলো। শুক্রবার সকালে বাড়ির পাশে জানাজা শেষে কোয়েলহাট সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটির নিথর দেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন হাজারো মানুষ। এভাবে পরিত্যক্ত অবস্থায় সেই নলকূপের জায়গাটি তিনি ফেলে রেখেছিলেন। এটা আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি, এটা একটা ভুল কাজ তিনি করে ফেলেছেন। বরেন্দ্র অঞ্চলে একটা ডিপ বসাতে গিয়ে কয়েক জায়গাতে বোরিং করতে হয়, তো সকলেই যেন সতর্ক হয়, যেখানে গর্ত সেখানে মোজা দিবে, তাহলে এই অকাজটা আমাদের ঘটতো না। 3টা ছিলেন, একটাতেই পড়েছেন, আরো 2টো আছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। সবাই নিজের দায়িত্বের বিষয়ে সতর্ক থাকে, যাতে আর কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। পিএমডিএ কে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং সেইগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। পরে শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত। উদ্ধার কাজে ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির প্রায় 50 ফুট গভীর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। দোকান কেনা নিয়ে দ্বন্দ্ব শুরু। সেই বিরোধ থেকে হত্যার পরিকল্পনা এবং সবশেষে অস্ত্র কিনে গুলি করে খুন সম্পন্ন করে ব্যবসায়ী নয়ন। রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যার রহস্য উন্মোচন করে এমনটাই জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র আর গুলি উদ্ধারের পাশাপাশি হত্যার 12 ঘন্টার মধ্যে জড়িত ব্যবসায়ী নয়ন ও তার সহযোগীকেও গ্রেফতার করেছে র্যাব।
ছায়া তদন্তে নামে র্যাব। আসামিদের শনাক্তের পর রাজধানীর কল্যাণপুরে অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গ্রেফতার হয় শ্যামবাজারের আরেক ব্যবসায়ী এমামুল এহসান নয়ন ও তার সহযোগী পলাশ। পরে কদমতলী থেকে জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মেলে লোমহর্ষক হত্যার বর্ণনা। 1 বছর ধরে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করছিল নয়ন। এজন্য গত সেপ্টেম্বরে অস্ত্র ও গুলি কেনে নয়ন। সে অনুযায়ী বৃহস্পতিবার একা পেয়ে গুলি করে হত্যার মিশন বাস্তবায়ন করে। পরে নেপালে পালিয়ে যেতে বিমানের টিকিটও কাটে সে। গত সেপ্টেম্বর মাসে 1,05,000 টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুজ ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে বিমানের টিকিটও ক্রয় করে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় 2024 সালের অক্টোবরে নিহত রহমানের মাধ্যমে 60 লাখ টাকার একটি দোকান কেনেন নয়ন। কিন্তু হস্তান্তরের সময় 24 লাখ টাকা বেশি দাবি করায় তৈরি হয় বিরোধ। 2024 সালের অক্টোবরে ভিকটিম আব্দুর রহমানের মাধ্যমে 60 লাখ টাকায় শ্যামবাজার কাঁচা বাজারের একটি দোকান ক্রয় করেন। দোকান হস্তান্তরের সময় ভিকটিম তার কাছে অতিরিক্ত আরও 24 লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয়। এ হত্যায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে র্যাব। চাঞ্চল্যকর ঘটনার ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। বেলারুশ সীমান্ত দিয়ে গোপন সুড়ঙ্গ পথে পোল্যান্ডে অনুপ্রবেশকারী 130 অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে। বাকিদেরও ধরতে চলছে অভিযান। কোনোভাবেই থামছে না ইউরোপের দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ। উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি নিয়ে সাগর পথে কিংবা দুর্গম জঙ্গল পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঢোকার চেষ্টা চলছে প্রতিনিয়ত। এবার গোপন সুড়ঙ্গ দিয়ে পোল্যান্ডে ঢুকলেন প্রায় 200 অভিবাসন প্রত্যাশী। স্থানীয় গণমাধ্যম জানায়, গেল বৃহস্পতিবার বেলারুশ সীমান্ত এলাকায় নারভেকা গ্রামের কাছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এই সুড়ঙ্গটি শনাক্ত করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, এই সুড়ঙ্গ দিয়ে প্রায় 200 অভিবাসন প্রত্যাশী পোল্যান্ডে প্রবেশ করেছে, যাদের মধ্যে বেশিরভাগকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান। সীমান্তরক্ষীদের মুখপাত্র জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। অভিযান চলাকালে অবৈধ অভিবাসীদের পার করে দেওয়ার চেষ্টায় জড়িত 2 ব্যক্তিকেও আটক করা হয়। পোল্যান্ড বেলারুশ সীমান্ত এলাকার এই সুড়ঙ্গটির উচ্চতা প্রায় 1.5 মিটার, যার প্রবেশপথ লুকানো ছিল বেলারুশ সীমান্ত এলাকা থেকে প্রায় 50 মিটার দূরের বনাঞ্চলে। বর্ডার গার্ড সার্ভিস বলছে, চলতি বছর এটি ছিল এই অঞ্চলের সন্ধান পাওয়া 4র্থ সুড়ঙ্গ। নাসরিন রুমি, সময় সংবাদ। শ্রমজীবীদের ডাকা সাধারণ ধর্মঘটের দিনে বিক্ষোভে উত্তাল ছিল পর্তুগাল। বৃহস্পতিবার সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল চেয়ে লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। প্রস্তাবিত লেবার প্যাকেজকে না ও যথাযথ কারণ ছাড়া মালিকের ইচ্ছায় ছাঁটাই চলবে না, এমন নানা স্লোগানে বৃহস্পতিবার মুখর ছিল পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। বিক্ষোভ র্যালিতে ব্যবহার করা বিভিন্ন প্লেকার্ডে প্রকাশ পায় ক্ষমতাসীন ডানপন্থী সরকারের প্রতি ক্ষোভ আর মানবিকতার দাবি। পর্তুগালের প্রধান 2টি শ্রমিক সংগঠন সিজিটিপি ও ইউজিটির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে যোগ দেন শিক্ষক, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সব শ্রেণীর পেশাজীবীরা। সরকারের প্রস্তাবিত শ্রম আইনের সংশোধনে 100টির বেশি ধারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বলে মত বিক্ষোভকারীদের। সংস্কারের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায় কর্মী ছাঁটাইয়ে মালিক বা নিয়োগকর্তাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তাদের। সেই সঙ্গে কর্মজীবী মায়েদের প্রচলিত সুবিধা বাতিলের প্রস্তাবকেও অমানবিক বলছেন বিক্ষোভকারীরা। আইন প্রণেতারা ভুলে যাচ্ছে যে শ্রমিকরাও মানুষ, যন্ত্র নয়। আমার মনে হয় এটাই ঘটছে। সরকার কর্মীদের মানুষ মনে করছে না। এই সংস্কার প্রস্তাব কোনোভাবেই কাম্য নয়। ধর্মঘটে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের পরও আইন থেকে পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। প্রস্তাবিত লেবার প্যাকেজ সবার জন্য ও দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে বলে জানিয়েছেন তিনি। তবে প্রস্তাবিত লেবার প্যাকেজ বাতিল করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবার প্রবাসের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বহুদিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসানের পর ঘোষিত এই তফসিল প্রবাসীদের মনে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন অনেকে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। নানা সংকট, অচলাবস্থা ও রাজনৈতিক উত্তেজনা পেরিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। এবারেই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়া দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। রাজনীতির ভোট যুদ্ধে যোগ্য নেতৃত্ব নির্বাচনে প্রবাসীরা আরও সচেতনভাবে ভূমিকা রাখতে পারবে বলে আশা করছেন তারা। প্রবাসীরা মুক্তিযুদ্ধের পরে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমরা বিদেশের মাটিতে বসে থেকেই যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, এর চেয়ে কি সুখের খবর আছে? আমরা আশা করি আগামী দিনে যে ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হবে। প্রবাসীদের একটি বড় অংশ প্রত্যাশা করছে প্রশাসন ও নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। তাদের মতে সব দলের অংশগ্রহণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করলেই নির্বাচন সত্যিকারের গ্রহণযোগ্যতা পাবে। এর আগে কখনো প্রবাসীরা বাংলাদেশের রাজনীতিতে বা উন্নয়নে এইভাবে ডাইরেক্টলি অংশগ্রহণ করার সুযোগ পায়নি। এবারে প্রবাসীরা এই সুযোগটা পেয়েছেন, যার জন্য এবার মাঠের জরিপটা সম্পূর্ণরূপে নতুন এক আঙ্গিকে নতুন রেজাল্ট বের হবে বলে প্রত্যাশা করছি। পোস্টাল ভোট দেওয়ার জন্য বিশ্বজুড়ে এর মধ্যে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্রিটেন প্রবাসীদের মাঝে বেশ উৎসাহ দেখা দিয়েছে। তাদের মতে এই তফসিল ঘোষণা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন এক মাইলফলকের সূচনা হয়েছে। আগামী নির্বাচন যেন অনুষ্ঠিত হোক অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে, এমনটাই প্রত্যাশা তাদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ডাকসেবা আরও সহজ করতে একমত হয়েছে মালদ্বীপ। বৃহস্পতিবার মালদ্বীপের ডাক কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক আলোচনা করে বাংলাদেশ হাই কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার মালদ্বীপের পোস্ট অফিসে বাংলাদেশ হাই কমিশন ও মালদ্বীপ পোস্ট কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ডাক সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে একমত হয় দুই দেশ। এছাড়া দু দেশের মধ্যে ডাক সেবা সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের শুরুতে হাই কমিশনার মালদ্বীপ পোস্টের সার্বিক কার্যক্রম, সেবা কাঠামো সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পোস্টাল ব্যালট প্রক্রিয়া ও তা প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এই সময় দেশটিতে ব্যালট পেপার পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশি ভোটারদের SMS ও ফোন কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে নিশ্চয়তা দেন মালদ্বীপ পোস্টের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে ব্যালট বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে করার আশ্বাস দেন। দুই দেশের ডাক প্রশাসনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, ডাক সেবা উন্নয়ন এবং ডিজিটাল ডাক ব্যবস্থা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন বাংলাদেশ হাই কমিশনার। ওই প্রস্তাবকে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় মালদ্বীপ পোস্ট। সময় সংবাদ, মালদ্বীপ। বিদেশি প্রবাসীদের মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। মালদ্বীপে 2 মাসে হৃদরোগে বা স্ট্রোকে আক্রান্ত 18 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন, যাদের বেশিরভাগের বয়স 25 থেকে 45 বছরের মধ্যে। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে যত প্রবাসীর মৃত্যু হয়েছে তার চেয়েও বর্তমানে বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। পারিবারিক অসচ্ছলতা, ঋণ এবং দুশ্চিন্তায় হৃদরোগ বা স্ট্রোকে গত 2 মাসে প্রাণ হারিয়েছেন 18 জন প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগের বয়স 25 থেকে 45 বছর। পর্যটন নির্ভর দেশটিতে লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত থাকলেও এখনও অনেকেই কাজ করছেন অবৈধভাবে, যাদের মধ্যে আবার যোগ হচ্ছে নতুন করে ফ্রি ভিসায় আসা প্রবাসী বাংলাদেশিরা। বসবাসরতদের অনেকেরই অভিবাসন ব্যয়ের তুলনায় আয় কম। এছাড়া মালদ্বীপ সরকারের কঠোর অভিযানের ভয় আর অতিরিক্ত মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান ঘটছে অনেকের। প্রবাসীদের উপরে একটা
যে দরপাকের যে একটা অভিযান চলতেছে, যে কুরাঙ্গি নামের অভিযানটার মধ্যে অনেক প্রবাসী একটা আতঙ্ক থাকে এবং এই আতঙ্কের থেকে তাদের একটা মৃত্যুর একটা ঝুঁকি তারা আসলে পড়তেছে। অতিরিক্ত মানসিক টেনশনে এবং পারিবারিক চাপের কারণেই মূলত আমার মনে হচ্ছে তারা মৃত্যুর দিকেই ডলে যাচ্ছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের দেয়া তথ্য মতে গত অক্টোবর থেকে প্রাণ হারানো 18 প্রবাসী বাংলাদেশের মধ্যে 13 জন বৈধ কর্মী এবং 5 জন অনিবন্ধিত কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। চলতি বছরে এখন পর্যন্ত 40 প্রবাসী বাংলাদেশের জীবনাবসান ঘটেছে বলেও জানান তিনি। প্রবাসীদের স্ট্রোকের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর খাদ্য, ব্যায়াম, ভালো ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। অধিকাংশ ক্ষেত্রেই কর্মীরা হৃদরোগের কারণেই বেশিরভাগ মৃত্যুবরণ করেছেন বা স্ট্রোকের কারণে। তো এই দুটি বিষয়ে আমাদেরকে একটু সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের পর্যাপ্ত বিশ্রাম, খাওয়া দাওয়া এবং যে জীবনযাপনের যে পদ্ধতি সেটি যদি আমরা একটু প্রপারলি মেনে চলি তাহলে হয়তোবা আমরা এই রোগের কবল থেকে মুক্ত হতে পারবো। একই সাথে আমাদের যেই নিয়মিত যে চেক আপটি রয়েছে সেটা ডাক্তারের সাথে যদি আমরা বছরে একবার হলেও পরামর্শ করি তাহলে কিন্তু আমরা এই ধরনের রোগ যদি আগে থেকেই আমরা শনাক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা এর থেকে বাঁচতে পারবো। প্রবাসীদের অর্থেই দেশের রেমিটেন্স প্রবাহ টিকে আছে, তাই তাদের সমস্যার বিষয়গুলোকেও সরকারকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী মেড ইন বাংলাদেশ এক্সপো। বাংলাদেশি পণ্য ও পর্যটন খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করাতে বাংলাদেশ গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিলের উদ্যোগে এই প্রদর্শনী আয়োজন করা হয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং দেশীয় পণ্য ও পর্যটন খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করতে সৌদি আরবে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। বাংলাদেশ গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিলের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 11 ডিসেম্বর শুরু হয়ে এ মেলা শেষ হবে 13 ডিসেম্বর। এর মাধ্যমে প্রবাসী উদ্যোক্তা, সৌদি ব্যবসায়ী এবং আমদানিকারকদের সঙ্গে রপ্তানি খাতের সম্পর্ক জোরদার হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবারের এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশের টেক্সটাইলস, শিশুপণ্য, প্লাস্টিক খেলনা, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প সহ হোটেল, হসপিটালিটি সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান। বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতার জন্য এই প্রদর্শনী ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। Right now, this is the business hub, one of the business hub in the world. Hope, made in Bangladesh, it will be a very successful event. We provide premium meet and assist and ground handling services in Jeddah, Mecca, and Medina, supporting Umrah and Hajj groups, business travelers, delegations, and corporate clients. মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 আয়োজনে সহযোগিতা করেছে জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্সেস। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন হবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দলকে উজ্জীবিত এবং পেসারদের পরামর্শ দিতেই শোয়েব আখতারকে মেন্টর করেছে ঢাকা ক্যাপিটালস। শনিবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি কিংবদন্তি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। প্রথম আসরে প্রত্যাশিত পারফরমেন্স না হলেও এবার শিরোপা প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। ILT T20 কারণে বিদেশি ক্রিকেটার পেতে কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছে দলটি। অ্যালেক্স হেলস আসতে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে রহমানুল্লাহকে গুরবাজকে দলে নেওয়া হয়েছে বলে জানান আতিক ফাহাদ। প্রথম আসরেই সমর্থক ও সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করলেও মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নতুন করে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় মেগা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ম্যানেজমেন্ট। এবার বড় স্বপ্ন দেখছে ক্যাপিটালস ফ্যামিলি। দেশি বিদেশি তারকা ক্রিকেটারের সমৃদ্ধ ঢাকা ক্যাপিটালস স্কোয়াড। কোচিং প্যানেলে আছেন অভিজ্ঞ কোচ। তবে ঢাকা বড় চমক দিয়েছে পাকিস্তানি কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আখতারকে মেন্টর হিসেবে দলে ভিড়িয়ে। ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের উজ্জীবিত করতে নেওয়া হয়েছে এই গতি তারকাকে। আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আখতারকে নিয়ে আসতে।
যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বোলাররা আছে ওদেরকে গাইড করতে পারবে শরীফ আখতার। তাসকিনরা যাতে উনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। ঢাকা ক্যাপিটালসের প্রথম বিদেশি সাইনিং ছিলেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। আইএল টি20তে ব্যস্ত থাকায় কিছুটা শঙ্কা আছে তাকে শুরু থেকে পাওয়া নিয়ে, তবে তার বিকল্প এরই মধ্যে চূড়ান্ত করেছে ঢাকা ক্যাপিটালস। আফগান ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজকে স্কোয়াডে নিয়েছে দলটি। অ্যাটলিস্ট মানে অ্যালেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। গেল আসরের পারফরমেন্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে, তবে নতুন মৌসুমে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, তাই দলের প্রতিটি বিভাগের জন্যই বিকল্প ক্রিকেটার দলে নিয়েছে ক্যাপিটালস। আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তা আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে, কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন, দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে। প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। সিলেট পর্ব থেকে শুরু হবে এবারের বিপিএল, তাই চায়ের দেশ থেকেই অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।